শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে আজও? তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? বাংলাদেশে 2024-এর জুলাইয়ের মহান বিপ্লবের পর থেকে অনেক নতুন নতুন শব্দ তৈরি হয়েছে। যেমন ধরেন ওসমান হাদি, তিনি যে কথাটা বলে বিখ্যাত, একেবারে বাঙালি জাতির মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন, যে কারণে কিনা তাকে এখন পাঠ্যপুস্তকে তার জীবনী স্থান দেওয়ার কথা দাবি জোরদারভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধুর হলের নাম পাল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে হাদির নামে করা হয়, এই দাবিতে ডাকসু রীতিমতো সেনেটের সভা থেকে ওয়াক আউট করে ফেলেছে। সেই হাদি একটা শব্দ আমাদের সকলকে চিনিয়ে ছেড়েছেন, তালবর্ষ দিয়ে একটা শব্দ, যিনি এই বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়েছেন, তার বিপ্লবী বক্তৃতা, যে তিনি ওই তালবর্ষ শব্দটা মানে ছিঁড়ে টিড়ে ফেলবেন তার প্রতিপক্ষের ক্ষেত্রে। মানে আমার পক্ষে সেটা উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এর অর্থ এখন জানি। তেমনি ভাবে আরেকটা শব্দ তৈরি হয়েছে, এটা কোনো শব্দ না, একটা প্রতীকী মানে সিগন্যাল বলতে পারেন, একটা প্রতীকী ইঙ্গিত বলতে পারেন, একটা প্রতীকী শব্দ তৈরি হয়েছে, যা হচ্ছে ইংরেজিতে 3টি শব্দ লিখে বাংলা ভাষার আরেকটা খুব বিচ্ছিরি শব্দ, গালি শব্দকে বোঝানোর চেষ্টা করা হয়, সেটা হচ্ছে সিডিআই। তো প্রায়শই বিভিন্ন জনে লিখে বসেন, ফেসবুকে দেন বারবার জুলাই সিডিআই। তখন বুঝে নিতে হয় যে এরা আসলে কি বলতে চাইছেন। মানে যেমন হাদি কি বলতে চেয়েছেন, কি ছিঁড়ে ফেলার কথা বলতে চেয়েছেন, সেটা যেমন আমরা তার আবেগটা বুঝে নেওয়ার চেষ্টা করি, ওই জুলাই সিডিআই যারা লেখেন তারাও কোন আবেগটা ধরার চেষ্টা করেন সেটা পাঠককে বুঝে নিতে হয়, এবং সেই শব্দটাও বেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অভিনেত্রী মেহের আফরোজ শাওন 2024-এর জুলাই আগস্টের পর থেকে তিনি মহা আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে, কারণ তিনি প্রতি মুহূর্তে তার মনের কথা প্রকাশ করে যাচ্ছেন। ইউনূস আমল, এই বিএনপি আমল, কোনো কিছু তাকে ঠেকিয়ে রাখতে পারছে না। আর এই যে মবের ভয় পাবেন, কিংবা মানে কি না কি করে বসবে জুলাই আগস্টের বিপ্লবীরা, কি না কি গালি দিয়ে বসবে থেকে শুরু করে কি না কি ক্ষতি করে বসবে, কোনোটাতেই ভয় পাচ্ছেন বলে মেহের আফরোজ শাওনকে মনে হচ্ছে না। মেহের আফরোজ শাওনকে হত্যা চেষ্টা মামলা দিয়ে, তাকে তার বাবা সবার বিরুদ্ধে ওই মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে 2025-এর মেতে একবার থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর 2025-এই যখন আনিস আলমগীরের নামে মামলা হলো, তখন হঠাৎ করে সেই মামলায় মেহের আফরোজ শাওনের নামও ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল যে তারা সবাই মিলে নাকি আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো মেহের আফরোজ শাওন আসলে এসব ব্যাপারে কোনো রাগঢাকি করেন না, তিনি অবিচল আছেন, নির্ভয় আছেন, তিনি যা বলার বলে যাচ্ছেন। তো যাদের হাদিকে খুব ভালো লাগতো, তারা মেহের আফরোজ শাওন কেন জুলাইয়ের শুরুর দিন, মানে 36 দিনের প্রথম দিন, তিনি কেন জুলাই সিডিআই লিখে এক স্ট্যাটাস দিলেন, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বুঝতে পারছেন না হঠাৎ করে নতুন করে কেন মানে শাওনকে গালাগালি করা হচ্ছে, তাদের জন্য বলি, কারণ তিনি জুলাই নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে গত 1 বছর ধরে তিনি ফেসবুকে জুলাই সিডিআই এই হ্যাশট্যাগটি দেখে আসছেন। প্রথমে এটা শুধুমাত্র জুলাই মাসের একটি ট্রেন্ড বলে মনে করা হলেও পরে তিনি লক্ষ্য করেন বছরের বিভিন্ন সময়েই অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। তিনি লেখেন, প্রথম ভেবেছিলাম হ্যাশট্যাগ জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখে, কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে হ্যাশট্যাগ জুলাই সিডিআই। মানে যে ঘটনাটা আপনার আবার সবার ক্ষেত্রে হয়েছে, শাওনও বলছেন তার ক্ষেত্রেও হয়েছে, হঠাৎ করেই তিনি দেখেন চারদিকে সবাই জুলাই সিডিআই লিখছেন। তখন বুঝতে পারলাম শাওন লিখছেন হ্যাশট্যাগ জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। হ্যাশট্যাগটির বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের প্রসঙ্গ টেনে শাওন আরও লেখেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলেও হো করে হাসতে হাসতে হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় হ্যাশট্যাগ জুলাই সিডিআই,
তেমনি কারো উপর ভীষণ রেগে গেলেও হ্যাশট্যাগ জুলাই সিডিআই লেখা যায়। বাংলাদেশে তো আসলে একটা পুরো চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে। কোন কোন শব্দ ব্যবহার করা যাবে, কি কি আচরণ করা যাবে প্রকাশ্যে, তার আর কোনো সীমা পরিসীমা আসলে নাই। মানে বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু ডাকা হচ্ছে, শেখ হাসিনা মানে 75 বছর বয়সের 76-78 বয়স হবে তিনি যখন ক্ষমতাচ্যুত হয়েছেন আন্দোলনের মুখে, তখন সেই সময় সারা বাংলাদেশ জুড়ে দেয়ালে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে, মানে আমি আসলে একেবারে এরশাদের শাসনামলের অবসানের কথা মনে করতে পারি, 90-এর গণ আন্দোলনের কথা মনে করতে পারি। আমি প্রাথমিক স্কুলে পড়তাম কিন্তু মনে করতে পারি। মেহের আফরোজ শাওন একই বয়সী, তিনিও নিশ্চয়ই মনে করতে পারেন। কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এমন আন্দোলন, এমন নোংরা ভাষা, এমন মুখ খারাপ এর আগে কখনো দেখি নাই। মানে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ তো রাজপথে যুগপৎ আন্দোলন করে মানে বছর দুয়েক রাজপথে থাকলো খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করতে 96-এর আগে। তখনও ওই 2 বছর ধরে জামায়াত আওয়ামী লীগ যে আন্দোলন করছে, তখনও কিন্তু কোনোদিন দেখি নাই যে এরকম ভয়াবহ কোনো শব্দ বাংলাদেশে রাজপথে ব্যবহৃত হয়েছে। এবং মানে একজন রাজনৈতিক নেতা, বর্ষিয়ান রাজনৈতিক নেতাকে এই সব ভাষায় গালিগালাজ করা যাচ্ছে। কিন্তু এবার তো সবই হয়েছে। এবার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের বাড়ি না, সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ধ্বংস করা, পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা সব হয়েছে। মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসে পড়েছি তার মা যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, কিংবা ওটা মেহের আফরোজ শাওনের বাড়ি বলেই, পৈতৃক বাড়ি বলেই, সে বাড়িও কিন্তু ভেঙে দিয়ে আসা হয়েছে। তাহলে এগুলো সব জায়েজ। যারা জুলাইকে ভালোবাসেন, জুলাইকে সম্মান করেন, হাদিকে বীর নেতা বলে মনে করেন এবং হাদির চিরস্মরণীয় বক্তৃতা হিসেবে তার তালব্যস্য দিয়ে বলা সেই সব ছিঁড়ে ফেলানোর বক্তৃতাকে একটা অনুসরণীয়, অনুকরণীয় বক্তৃতা বলে মনে করেন, তাদের কারো গায়ে লাগেনি যখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে 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 পুলিশদেরকে আন্দোলনের সময় শুধু পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে দিনের পর দিন। তাই নয়, এমনকি ইউনূস আমলে হাদি মরেছে, সেই রাগে একদিকে হাদি মরেছে, অন্যদিকে বাংলাদেশেরই আরেক জায়গায় ক্ষুব্ধ জনতা দীপুচন্দ্র নামের একজন হিন্দু কারখানা শ্রমিককে মেরে পিটিয়ে ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে নিচ থেকে আগুন জ্বালিয়ে। তো এই তো বাংলাদেশের দশা। কিন্তু এগুলোতে কারো বিবেকে কোনো দোলা জাগেনি। বারবার 32 নম্বর গিয়ে ভাঙা, যে 32 নম্বর বাংলাদেশের লাখো কোটি মানুষের ভালোবাসার জায়গা, সেই 32 নম্বর বারবার গিয়ে ভাঙা, বারবার বুলডোজার নিয়ে যাওয়া, সেগুলো ঠিক আছে, কিন্তু তাদের মনে আঘাত করা চলবে না, তাদের মনে আঘাত করা চলবে না। কিন্তু হাসনাত সার্জিস যে 2024-এর 5ই আগস্টের পরেই সচিবালয়ে তানভীর নামে একজন বানানো সমন্বয়ককে বসিয়ে দিয়ে সেখানে সকল সচিব থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদে পরিবর্তন এনে শত শত কোটি টাকা মেরে দিয়েছেন, সেটা তাদের বিপ্লবের সাথী ভিপি নুরুর দলের নেতা রাশেদ খান, যিনি পরে বিএনপি থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন, সেই রাশেদ খান ফেসবুকে বিস্তারিত লিখছেন। ওই যে পানি লাগবে পানি লাগবে, মুগ্ধর ভাই স্নিগ্ধ, শোকগ্রস্ত স্নিগ্ধ আর সার্জিস মিলে জুলাই ফাউন্ডেশনে সরকারের দেওয়া 100 কোটি টাকা লোপাট করে দিয়েছেন। জুলাইয়ের নিহত আহতরা বলছেন তারা না পেয়েছেন চিকিৎসার টাকা, না পেয়েছে নিহত পরিবারগুলো ক্ষতিপূরণ। কিন্তু এসবের জবাব চাওয়া যাবে না। কুমিল্লার এক গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পডকাস্টে সাক্ষাৎকার দিয়ে বলছে কলেজ থেকে সে নাকি 15-20 হাজার টাকার স্নিকার মানে কেডস জুতা জমিয়ে এসেছে, কাজে তার জুতার দিকে চোখ দিয়ে তাকে দুর্নীতি নিয়ে সন্দেহ করা চলবে না। এই তো জুলাইয়ের দশা। দেখছিলাম আমজনতার দলের তারেক রহমান, মানে একেবারে জুলাইয়ের সামনের সারিতে থাকা আন্দোলনকারী এবং হাসিনা বিরোধী আন্দোলনে যিনি দীর্ঘ সময় যুক্ত ছিলেন, সেটা ওই ভিপি নুরু থেকে শুরু করে যারা অনেক বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করেছেন তারাই বলেন, মানে এটা ঠিক হাদির মতো গজিয়ে ওঠা কেউ নয়। সেই আমতারেক দেখলাম এক সাক্ষাৎকারে বলছেন যে পুরো গণভবন লাগবে কেন জুলাইয়ের স্মৃতি জাদুঘর করতে, জুলাইয়ের যা স্মৃতি আছে সেটা একটা ফ্ল্যাট বাড়ির একটা ঘরেই যথেষ্ট হবে। এই হচ্ছে জুলাই নিয়ে জুলাই আন্দোলনকারীদের ঐক্যের অবস্থা। কারণ কেউ কেউ শত হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে দেশে বিদেশে
বানিয়ে বসে আছেন। আর কেউ কেউ সব হারিয়েছেন, সবচেয়ে বেশি যেটা হারিয়েছেন এই যে বদলের আশায় যে আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন, সে আন্দোলনটাই তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। এখন তাই শাওনের গলা টিপে ধরতে হবে, শাওনকে নাকি আবার থানায় নিতে হবে, আবার মামলা করতে হবে, আবার বিচার করতে হবে এবং শাওনের শেষ দেখে ছাড়তে হবে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কই, এই জুলাই আন্দোলনকারীরা আগে বলেছিলেন যে আজকে থেকে নিশ্চিন্ত, শেখ হাসিনা আর নাই, এখন থেকে ফেসবুকে স্ট্যাটাস লিখে আর ব্যাকস্পেসে চাপ দিতে হবে না। তাহলে শাওনকে কেন ব্যাকস্পেসে চাপ দিতে হবে আজও? তার ফেসবুকে যদি তার লিখতে ইচ্ছা করে জুলাই সিডিআই, তিনি কেন জুলাই সিডিআই লিখতে পারবেন না? এক শাওনের মুখ বন্ধ করবেন, কয় হাজার শাওনের মুখ চেপে ধরবেন, কয় লাখ শাওনের ফেসবুকে এই ব্যাকস্পেস দিতে তাদের বাধ্য করবেন? এমনকি ভাবেন তো, আদালতেই যদি যান, আদালতে গিয়ে এই সিডিআই শব্দের কি কোনো আবিধানিক অর্থ আছে? কিন্তু মানে হাদি যে শব্দ ব্যবহার করতেন, সেটা যখন আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে স্থান করে নেবে চিরস্মরণীয় একটা উক্তি হিসেবে বাঙালি জাতির বীর নেতার, তখন তো সেই শব্দের তো আঞ্চলিক অর্থ আছে, সেই শব্দের অর্থ তো আমাদের সন্তানদের বলতে হবে। কিন্তু আদালত তো ফেসবুকে সিডিআই বলতে কি বুঝিয়েছেন, এই কনোটেশন, এই অর্থ কিছুতেই বের করতে পারবেন না। এমন ভাবে তিনটা নিরর্থক ইংলিশ শব্দ পাশাপাশি বসিয়ে দেওয়া শাওনের স্ট্যাটাস থেকে। 2024-এর জুলাই আগস্টে হাদি কোথায় ছিলেন সেটা কেউই জানেন না, আন্দোলনের সহকর্মীরা তার। কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকে হাদি মূলত সক্রিয় হয়ে ওঠেন সারা বাংলাদেশ জুড়ে ভাঙাভাঙিতে। যেখানেই ভাঙা ভাঙি সেখানেই সবাই হাদিকে ডাক দেয় আর ইনকিলাব মঞ্চকে ডাক দেয়। তো তখন হাদি ফেসবুকে এরকম একটা রিলও আছে যেখানে তিনি বলেছিলেন, এই ডাকলেই আর ইনকিলাব মঞ্চ কোথাও যাবে না, আমাদেরও আগে লক্ষ টাকা দিতে হবে, তারপর আমরা কোথাও না কোথাও আমাদের ডাক দিলে ভাঙতে যাব। ঠিক কথা, সকলেরই ন্যায্য হিস্সা বুঝে নেওয়া উচিত, বিশেষ করে সকলেই যখন জুলাই আন্দোলনের সমান ভাগিদার হওয়ার কথা। এখন শাওনের বিরুদ্ধে যে মামলা করতে হবে, তাকে এখনই গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে, সেজন্য আরেকটা নতুন পার্টি গজিয়েছে। যারা সংবাদ সম্মেলন করেছে তাদের নাম জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি, জেডিপি। এই যে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে কত যে পার্টি হলো, মানে আনিস আলমগীর শাওনের নামে মামলাটা কিন্তু আবার হয়েছিল কি রেড রেভলিউশন অ্যালায়েন্স না কোন এক দলের ছেলে গিয়ে রাত 2টোর সময় উত্তরা থানায় ঠিক পৌঁছে গিয়ে আনিস আলমগীর শাওনের নাম এবং মডেল মারিয়া, উপস্থাপক ইমতু, এরকম আরো কয়েকজনের নাম একসাথে দিয়ে একটা মামলা করে এসেছিল। মানে এই যে মামলা করার জন্য কাকে কাকে বিচারের মুখোমুখি করা যাবে, এসবের জন্য এখনো যে এসব দল গজিয়ে উঠছে, এরা কার অনুপ্রেরণায়, কার পৃষ্ঠপোষকতায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিচার চাইছে, এসবের রহস্য ভেদ না হলে মেহের আফরোজ শাওন নন। তিনি তো জুলাই বিরোধী বলে নিজেকে প্রতিষ্ঠা করেই ফেলেছেন। জুলাইয়ের পক্ষাবলম্বনকারী যারা, জুলাইয়ে রাজপথে ছিলেন যারা, তারাও যে বারবার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেলে সেখানে, কিংবা আড্ডায় খেলার ছলে হো করে হাসতে হাসতে, কিংবা দুঃখ পেলে, মানে মেহের আফরোজ শাওন যেমন বলেছেন, সব সময়ই হ্যাশট্যাগ জুলাই সিবিআই বলতে পারবেন, তা একরকম নিশ্চিত হয়ে উঠেছে 2024-এর জুলাই আগস্টের দ্বিতীয় বার্ষিকীর আগে জুলাই প্রায় মুছে যাচ্ছে, আর জুলাইয়ের সম্মানটুকু বোধহয় আর রাখা গেল না। সেটা বুঝেই বোধহয় মেহের আফরোজ শাওনের ওপর রাগ দেখিয়ে সে হতাশা ঢাকতে চাইছেন অনেকেই। আজকে জুলাইয়ের 2 তারিখ, 2026 সালের জুলাইয়ের 2 তারিখ। এখন ক্ষমতায় আছেন বিএনপি সরকার, মানে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তারা সরকার গঠন করেছেন। এবং বিরোধী দলে আছেন জামাতে ইসলামী এবং জামাতে ইসলামীর সঙ্গে এনসিপি। ঠিক 1 বছর আগে 2025 সালের জুলাই মাসের শুরু, তখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে যারা ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি এবং কিছু এনজিও কর্মী, এরা মিলে একটা সরকার গঠন করেছিল। তারও আগের বছর 2024 সালের জুলাই মাসে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার।
তারা এই সময় থেকে ঠিক 7 মাস আগে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং শেখ হাসিনা কঠোর হস্তে তার শাসন চালাচ্ছিল। এই জুলাইয়ের শুরুতে, মানে 2024-এর জুলাইয়ের 2 তারিখে যদি আমি ধরি, 2 তারিখ পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যারা নেতা, এনসিপির নেতা, তাদের নেতৃত্বে অথবা তারা সামনে ছিল এমন একটা আন্দোলন যেটা আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছিলাম, ঠিক এর 1 মাসের মধ্যে সেই আন্দোলন তখনও তেমন দানা বেঁধে ওঠেনি। বরঞ্চ এই 2 তারিখ আমরা একটা জিনিস দেখেছি, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে একটা আন্দোলন ছিল। তাদেরকে সরকার, ওই সময় আওয়ামী লীগ সরকার, একটা পেনশন স্কিমে ঢুকিয়েছিল। তারা সেই স্কিমে ঢুকতে চায়নি বলে তারা আন্দোলন করছিল এবং বিশ্ববিদ্যালয়ে তারা কর্মবিরতি পালন করছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং বলা বাহুল্য সেই শিক্ষকদের সিংহভাগ, মানে 98% ছিল সরকারি দল, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের অনুগত। মানে আওয়ামী লীগের অনুগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল যে তারা, সরকার তাদের জন্য যে পেনশন স্কিম চালু করেছে, তারা সেই পেনশন স্কিম বাতিল চেয়েছিল এবং বাতিল চেয়ে তারা আন্দোলন করছিল 2 তারিখ পর্যন্ত। তখনও পর্যন্ত এই ছাত্রদের দেখা যায়নি। কিন্তু আমরা যে আন্দোলনটা হয়েছিল পরবর্তী 1 মাসে, মানে জুলাই থেকে শুরু করে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে সরকারের পতন হয়, এটাকে আমরা জুলাই আন্দোলন বলি, কেউ জুলাই বিপ্লব বলে, কেউ জুলাই আন্দোলন বলে। এই আন্দোলনের মূল যে বক্তব্যটা ছিল সে হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। মানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি, সন্তান, এদের জন্য যে কোটা ছিল, সেই কোটাটা বাতিলের দাবিতে এই আন্দোলনটা চলছিল। খেয়াল করবেন, তো এই ছিল আন্দোলন। তারপরে সেটা প্রথমে 9 দফা, পরে সেটা 1 দফার আন্দোলনে পরিণত হয়েছিল যে হাসিনা সরকারের পতন চাই। এইভাবে আন্দোলনটা অগ্রসর হয়েছিল এবং হাসিনা সরকারের পতন হয়েছিল। 2024-এর অগাস্টে পতন হলো, জুলাই থেকে শুরু হয়ে আন্দোলন 2024। 2025-এর জুলাই আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে এবং তারা মোটামুটি বিতর্কের মধ্যে পড়ে গেছে। তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এবং তারা দেশটা চালাতে পারছে না এরকম নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে তারা সংস্কারের নামে কালক্ষেপণ করছে, এরকম কথাবার্তা ওই সময় হয়েছে। এবং তখন সরকারের দিক থেকে একটা ঘোষণা এসেছিল যে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট তারা দিয়েছিল। ডেট ঠিক নয়, একটা সময়কাল ঘোষণা করেছিল যে হয় সেটা 2026-এর ফেব্রুয়ারিতে হবে অথবা এপ্রিলে হবে, এরকম একটা এর মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছিল। আর এবার 2026-এর জুলাই মাসে এসে আমরা দেখছি বিরোধী দল, মানে জামায়াতে ইসলাম, তারা সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা জুলাই আন্দোলনের, জুলাইকে ঐতিহাসিক জুলাইয়ের যে ঐতিহাসিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালনে যথেষ্ট কর্মসূচি নেয়নি, এই অভিযোগ জামায়াত এখন করছে। তারা বলছে সরকারের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এই জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন করা রাষ্ট্রীয়ভাবে। এই অভিযোগ কিন্তু 2025-এ তারা উত্থাপন করেনি। 2025-এ ওইটা নিয়ে তেমন কিছু হয়েছে বলে আমি দেখিনি। জুলাইয়ের অভ্যুত্থানের রাষ্ট্রীয়ভাবে পালনের কোনো উদ্যোগ ইউনূস সরকার নিয়েছিল এমনটি আমি ওই সময় পত্রপত্রিকা ঘেটে পেয়েছি বলে মনে করতে পারছি না। কিন্তু অলরেডি এখন জামাতে ইসলামের পক্ষ থেকে এই দাবিটা উঠছে এবং তারা অভিযোগটা করছে যে সরকার জুলাইয়ের এই বার্ষিকীটা রাষ্ট্রীয়ভাবে জমজমাটভাবে পালন করছে না। দেখুন, আমরা এই কথাটা বলতেই পারি, আমরা আগেও দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি যে কিছু হলে আমরা কিন্তু চেতনা করি। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলতো, কিছু হলেই বলতো ওরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, এগুলি বলতো। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা স্বাধীনতা 71 সালে চেতনার কথা বলতো। আবার এখন আমরা দেখতে পাচ্ছি জুলাই চেতনা নিয়ে আবার আরেকটা বাণিজ্য শুরু হয়েছে। ওই বাণিজ্যের মতো এটাও একটা বাণিজ্য, আমি ওটাকেও বাণিজ্য বলি। আপনারা হয়তো বলবেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য কেন বলি? আচ্ছা, একটা কথা আপনারা ভাবেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারে কে ছিল? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ বলতো তারাই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত অনুসারী। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পর এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাকশাল গঠন করেননি? করেছিলেন তো। বাকশালকে একদলীয় শাসন চালু হয়নি? হয়েছিল তো। তো একদলীয় শাসন কায়েম, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না তো।
ওই সময় কি লুটপাট হয়নি? ওই সময় কি অপশাসন চালু হয়নি? ওই সময় কি দুর্ভিক্ষ হয়নি? সবই হয়েছে। সেগুলো কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়তো? বাদ দেন, একটা অনেকে বলে ওই সময় যুদ্ধ বিধ্বস্ত অমুক তমুক অনেক কিছু বলে, ঠিক আছে মানলাম। তারপর যখন আওয়ামী লীগ শাসন করা শুরু করলো, আমরা যে সময়টাকে বলি সর্বশেষ, এই যে 2014 অথবা 2009 যা বলি, এই সময়ে লুটপাট হয়নি এদেশের অর্থ বিদেশে পাচার হয়নি? এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এরা কি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেনি? সরকারের জ্ঞাতসারে তারা পাচার করেনি? এই সময় কি গুম হয়নি? সবই হয়েছে। এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে? মুক্তিযুদ্ধকে এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে পারলে আমরা এই দেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পাচার করব, বিদেশে সেকেন্ড হোম করব, কানাডায় বেগমপাড়া করব, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করব। এগুলো কি আমরা এই জন্য আমাদের মুক্তিযুদ্ধ চেতনা? এগুলো আমরা করেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? যে প্রধানমন্ত্রীর পিয়ন সে 400 কোটি টাকার মালিক হবে এবং সেই খবর প্রধানমন্ত্রী নিজে হাসি মুখে জনগণকে জানাবে। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না। আবার ধরেন আমরা যখন জুলাই চেতনার কথা বলি, জুলাই চেতনা ছিল বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা। হয়েছে? বলেন আপনারা, হয়েছে? যারা জুলাই চেতনা নিজেদেরকে আপনার একচ্ছত্র দাবিদার হিসেবে ঘোষণা করেন, তাদের জীবনযাত্রায়, তাদের অর্থনৈতিক জীবনে পরিবর্তন আসেনি চোখে পড়ার মতো? যারা বলতো যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা আমার, সবচেয়ে ভাঙা ঘরটা আমার, সে যখন ওই এলাকার সবচেয়ে দামি গাড়িটায় চলাফেরা করে, এটা কি বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ছিল? বলুন ছিল? আমরা নিজেরা শুনেছি এই ছাত্ররা স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য চলবে না, তারা স্লোগান দেয়নি? তারপর যখন তারা সেই বঙ্গবন্ধুকে অপমান করেছে, ওটা কি চেতনার মধ্যে ছিল? ছিল না। কাজেই চেতনা যখন কেউ বলে, যখন চেতনা রাজনীতির কথা বলে, যখন বলে ওই চেতনায় আমি চলি, তখন আমি শুনি কি জানেন? যে ওনারা একটা মতলবের কথা বলছেন। চেতনা হলো নিজের সুযোগ সুবিধা বাড়ানো, নিজের ক্ষমতা বাড়ানো একটা মতলব, এবং সেই মতলববাজি চলছে। আমি একটু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই না, আমি জুলাই নিয়েও কথা বলতে চাই না। আমি খালি একটা কথা বলতে চাই যে বাস্তবতাকে কে কিভাবে মেনে নিচ্ছে, কে কিভাবে গ্রহণ করছে। এখনো যদি আপনি 24শে জুলাই আন্দোলন নিয়ে বলেন, দেখবেন কি চলছে এটা নিয়ে। আওয়ামী লীগের পক্ষ যদি বলি, আওয়ামী লীগের কথা যদি আমরা বলি, আওয়ামী লীগ কিন্তু এখনো মনে করে যে এই জুলাই আন্দোলনটা ছিল একটা ষড়যন্ত্র। এই জুলাই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্র ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, যে কথাটা নাকি ডক্টর ইউনূস বারবার উচ্চারণ করেছেন। হয়তোবা ছিল, আমি একদম উড়িয়ে দিচ্ছি না, হয়তোবা ছিল, কিন্তু এটা আরও আগে থেকেই ছিল। কিন্তু আমি যেটা মনে করি যে শেখ হাসিনা সরকারের যে পতন যেটা হয়েছে, সেটা কেবলমাত্র ষড়যন্ত্রের কারণে পতন হয়নি।